আজকের গল্পটা নিয়ে এসেছি একটা অদ্ভুত ভুতুড়ে গল্প নিয়ে। তো গল্পটা সবাই শোনো। স্যার, এই নিন চাবি। সুব্রত চাবির গোছা এগিয়ে দিল। চাবি নিয়ে রাজশেখর বললেন, তুমি ছাড়া এই বাড়িতে আর কে কে কাজ করা বা দেখাশোনা করার জন্য আছে? আমি আপাতত ও কেয়ারটেকারের ভূমিকা পালন করছি। চম্পা আর গৌর এই বাড়ি বুঝে গুছিয়ে রাখে। যারা পিকনিকের জন্য আসে, চম্পা তাদের রান্না বান্নাও করে দেয়। তবে রাতে কেউ থাকে না তো। আমরাও কেউ রাতে থাকি না। সন্ধ্যার মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে যাই। আমাদের বাড়ির অবশ্য খুব দূরে নয়। ওই এই বাড়ির বাউন্ডারির ঠিক বাইরের কিছু ঘর আছে, সেইখানেই থাকি। আসলে বাড়ির যিনি প্রথম মালিক ছিলেন, তিনি এই ব্যবস্থাই করেছিলেন। ঠিক আছে, তোমাকে ডাকলে যাতে পাওয়া যায়, আর তার কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ স্যার, আছে। এই ঘরে আপনারা শোবেন, সেই ঘরে একটা দড়ি ঝুলতে দেখবেন। সেটা টানলেই আমাদের ঘরের ঘন্টা বেজে উঠবে। আমি জানতে পারবো আপনারা ডাকছেন। তুমি তো আমাকে সেই আদ্যিকালের গল্প শোনাচ্ছ। তোমাকে তোমার মোবাইল নেই যাতে ফোন করলে তুমি জানতে পারবে? হ্যাঁ আছে স্যার, তবে বুঝতেই তো পারছো, গ্রামাঞ্চল তো, সন্ধ্যার পরে ভালোভাবে টাওয়ার কানেকশন পাওয়া যায় না। ও ঠিক আছে, তা তুমি কি এখনই চলে যাবে? তা কেন স্যার? আপনি রাতে কি খাবেন সেটা বলে দিলে চম্পাকে দিয়ে বানিয়ে ঘন্টাখানেক পরে এসে পৌঁছে দিয়ে যাব। ওর বন্ধু ও অনিমেষের দিকে তাকিয়ে বললেন, "এন, কি হে, রাতে কি খাবে? এরকম ব্যাপার জানলে খাবার কিনে নিয়ে আসতাম আসার পথে।" অনি বলল, "উম, আর অত চিন্তা কিসের? ও তো বলছে রান্না করিয়ে দিয়ে যাবে। তাহলে বলো কি খাবে? বেশি আর কি, এই লুচি আর পাঁঠার কষা মাংস, ও আর একটু গা গরম করার জন্য পানীয়।" তারপর সুব্রতর দিকে তাকিয়ে বললেন, কি হে, হবে তো?" হ্যাঁ হ্যাঁ, আমি নিয়েই আসবো।" ঠিক আছে, তাহলে এসো। আমরা একটু ঘুরে দেখি বাড়িটা কেমন। আর যে ঘরে শোবো, তা কেমন সাজিয়ে গুছিয়ে রেখেছো তোমরা। সুব্রত চলে যাওয়ার পর রাজ আর অনি নিচের ড্রয়িং রুম থেকে পায়ে পায়ে উঠে আসে দোতলায়। পুরোনো দিনের জমিদারদের বাড়ি, গঙ্গার পাড়ে। এককালে নাকি জমিদাররা এখানে থাকতো। তারপর কোনো এক পুরুষ শহরের দিকে বাড়ি করে ওখানে এ, সম সপরিবারে চলে যান। তারপর থেকে বাড়িটা পড়েছিল। কয়েক পুরুষ পর ওর এক ছেলে, যে বর্তমানে বাড়ির মালিক, বাড়িটা ভাড়া দিচ্ছেন পিকনিক করার জন্য। উম, এত বড় বাড়ি দেখাশোনা করে রাখার খরচা প্রচুর। ওর বাড়ি ভাড়া দিলে কিছু টাকা তো উঠে আসে, তাই এই ব্যবস্থা। বাড়ির ভেতরে পা দেওয়ার পর ওদের দুজনেরই মনে হচ্ছিল যেন সত্যি জমিদার আমলে এসে উপস্থিত হয়েছেন। ওদের ঘরে এসে উপস্থিত হলেন ওরা দুজনে। বেশ উঁচু রাজকীয় খাটে বিছানা পাতা, আর তার সাথে বালিশ, এ, কোল বালিশ, সব বাতিটা জ্বলছে। এ এই মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। পাখা সুইচ দিতে পাখা বেশ জোরে ঘুরতে শুরু করলো। ওরা ঘরের লাগোয়া বাথরুমে এক এক করে ফ্রেশ হয়ে এলেন। রাজা রাজ আজ দোতলায় আর লাগোয়া বারান্দার দিকে এগিয়ে গেছেন। তারপর হাত দিয়ে দরজার আর ছিকনিটা খুললেন। তারপর দরজা খুললো না। বেশ চাপ দিতে হলো ওটাকে ঠেলে খুলতে। অবশ্য দরজা খুলে যেতে এক ঝলমল এক ঝলক ঠান্ডা হাওয়া এলো ঘরে। ততক্ষণে বাথরুম থেকে অনিও বেরিয়ে এসেছেন। বললেন, তোমার জন্য একদিনের জন্য নিজেকে জমিদার বাড়ির সদস্য মনে হচ্ছে। রাজ হাসলেন, তবেই বলো, তুমি তো ভাই আসতেই চাইছিলে না। তখন কি আর আর বুঝেছি
এত সুখ কপালে নাচছে। হঠাৎ দরজায় এসে উপস্থিত হলো সুব্রত। বলল, স্যার আপনাদের খাবার নিয়ে এসেছি। এই নিচে ডাইনিংয়ে খাবার আর না খাবেন না এখানে দিয়ে যাব। নিচেই চলো, বিছানায় বসে কি আর খাওয়া যায়, আজ চলুন। বলেই সুব্রত ও, চোখ পড়লো বারান্দার দিকে, খোলা দরজার উপর। বলল, ও ওটা কে খুললো? রাজ উত্তর দিলেন, আমি। ঘরের গরম হাওয়াটা বেরিয়ে যাবে। সুব্রত আর কোনো কথা ও বিষয়ে না তুলে বলল, তাহলে আসুন নিচে, আমি খাবার বেড়ে দিচ্ছি। নিচে ডাইনিং এ এসে ওদের চক্ষু ছড়ানো। যা বিশাল এক ডাইনিং টেবিল, পাতা মনে হয় একসাথে জনা 30 লোক বসে খেতে পারবেন। তবে অত লোক এখন না খেয়ে টেবিল কিন্তু আগের আমলের মতোই সাজানো। ওরা দুজন এসে মুখোমুখি বসে সুব্রত খুব সুন্দর করে সব সাজিয়ে দিল। তারপর ওর বসে বসে খাওয়া তদারকি করলো। খাওয়া শেষ হয়ে উঠতে ও বলল, আপনারা হাত ধুয়ে বসার ঘরে আসুন, আপনাদের পানীয় ঢেলে দিচ্ছি। দুজন এসে বসতে সুব্রত পরিমাণ মতো সব মিলিয়ে গ্লাস গ্লাস এগিয়ে দিল দুজনের দিকে। রাজ বললেন, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক করেছি, অনেক করেছো আমাদের জন্য। আর থাকতে হবে না, রাত তো অনেক অনেক হলো। এবার তুমি এসো। দরজা বলে, তোমাকে পাবো তো? হ্যাঁ স্যার, পাবেন। আমি আসি তাহলে, শুভরাত্রি। সুব্রত চলে গেল। ওরা একটু করে পানীয় গ্লাসে চুমুক দিচ্ছেন আর গল্প করছেন। হঠাৎ অনি বললেন, বুঝলে রাজ, সব ব্যবস্থা যখন করলে তখন জমিদারের নাচঘরের বাজির ব্যবস্থাও করেতে আরো আনন্দ পেতাম। কোনোদিন তো সামনে থেকে এসব দেখার সুযোগ ঘটলো না। এটা বেড়ে বলেছেন, কিন্তু আগে বললে হতো। এখন কি আর হবে? সুব্রতকে বললেই হতো। ও কি এত তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারতো? মনে হয় না। আহা, এই এই চম্পা না কে ওই আসতে পারতো আমাদের মনোরঞ্জন করতে। এই গল্পের মাঝে হঠাৎ ঘরের আলো নিভে গেল। রাজ বললেন, যা, লোডশেডিং। সুব্রত তো আগেই বলেছিল যে আলো হঠাৎ হঠাৎ যেতে পারে। না হলে ওকে দিয়ে তিনটে মোম আনিয়ে রাখতাম। হুম, এরকম বাড়িতে আলো চলে গেলে কেমন যেন অনুভূতি হয়। হয় কি হে, তোমার ভয় করছে নাকি? ঠিক ভয় নয়, তুমি সেই আগের মতোই ভীতু রয়ে গেছো। জানতাম না। কথার মাঝে কিসের যেন শব্দ হলো ঘরের মধ্যে। অনিমেষ জিজ্ঞাসা করলো, কিসের শব্দ ওঠা? কোথায় শব্দ? তুমি শুনতে পাচ্ছ না? কিন্তু আমি যে পাচ্ছি। ঘুঙুরের শব্দ। কোথায়? ওই শোনো। একবার এবার রাজও শুনতে পেল। অন্ধকারের মধ্যে দুজনেই ওদিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন শব্দের উৎস কোথায়। খানিক অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্ধকার যখন চোখে সয়ে এলো, তখন দুজনেই দেখতে পেল এক সাদা পোশাক পরা মহিলা সিঁড়ি বেয়ে নিচে আসছে। আর ওরা নামার তালে তালে নপুরের আওয়াজও উঠছে। দুজনেই চমকে উঠলেন। সুব্রত তো বলেছিল এ বাড়িতে কেউ থাকে না, তাহলে এই মহিলা এলো কোথা থেকে? মহিলা এগিয়ে এলো কাছে। রাজ আজ ভয়কে পাত্তা না করে জিজ্ঞাসা করলেন, কে আপনি? কিন্তু প্রশ্ন করতেই করতে টের পেল ওর নিজের আওয়াজ। অত চেষ্টার পরও কেঁপে উঠল। মহিলার হাসি শোনা গেল। সে কি তোমার আর নর্তকীকে আহ্বান করলে আর এখনই চিনতে পারছো না? তোমাকে কে ডাকলো? আমি তো ডাকিনি। ডেকেছো তো। তা নাকি নাচ দেখবে? এ, তুমি যাও। তোমায় আমরা ডাকিনি। ডাকিনি। এখন ডাকনি, কিন্তু তখন তো ডেকেছিলে। আর আমি আমার আর শিশু সন্তানকে ছেড়ে আসতে চাইনি বলে জোর করে ধরে এনেছিলে। এ, আর যাতে ভবিষ্যতে এই সন্তানের দোহাই না দিতে পারি, তাই ওকে মেরেই দিলে। কি সব বলছো আজগুবি?
আমরা তোমাকে চিনিই না। চেনো চেনো, ও তোমাদের রক্তে আছে নারীদের নিয়ে ফুর্তি করা, বদমাইশি করা, আর তোমাদের কথা মতো না চললে তাদের পৃথিবী থেকে হাপিস করে দেওয়া। সে দূষিত রক্ত ও এখনো শরীরে বয়েই চলেছে। তাই তো এতদিন পরেও এ বাড়িতে এসে এ নর্তর মনে পড়লো ও সেবার ক্ষমতার অভাবে প্রতিশোধ নিতে পারেনি। এবার তো ছাড়া যায় না বলে দুটো হাত লাগিয়ে গেল দুজনের গলা লক্ষ্য করে। এতটাই আতঙ্কিত আর এতটাই তাড়াতাড়ি ঘটলো সব কিছু যে ওরা পালানোর সুযোগ পেল না। সুব্রত করে আওয়াজ তুলছে চেষ্টা করেছিল রাজ, কিন্তু গলার স্বর ফুটলো না। এদিকে আঙুলের চাপ বেড়েই চললো ও গলার ধরে ছাড়ানো গেল না। অনি আর রাজ দুজনেই কোথায় আটকে গেল। দুজনেই গোঁ গোঁ করতে লাগলো, কিন্তু গলার উপর ওর চেপে বসা হাত দুটোকে ছাড়াতে পারলাম না। খানিক পরে দুজনেই গড়িয়ে পড়লো মাটিতে। কিছুদিন পর এসে উদ্ধার করলো পচে গলে যাওয়া দুটি দেহ। অফিসার শুধু ভাবলেন, এরা এখানে এলো কিভাবে। তো বন্ধুরা, এমন এই কাহিনী শোনার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।